বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে যেভাবে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মনের আয়নায়, ইসলাম চ্যানেল বাংলায় আপনাদের প্রিয় প্রোগ্রাম মনের আয়নায়। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের সমাজের বিশিষ্ট কিছু মানুষের সঙ্গে কথা বলতে, জানার চেষ্টা করি তাদের জীবনের বিভিন্ন রকম বিষয়, তার মাধ্যমে শেখার চেষ্টা করি আমাদের নিজেদের জন্য। আর আমার সঙ্গে আছেন আজকে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর হুসনা আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের স্টুডিওতে কষ্ট করে। আমি খুব অনার্ড ফিল করতেছি যে আমাকে ডাকা হয়েছে এখানে, সো থ্যাংক ইউ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর হুসনা আহমেদ, CEO of Global One 2015, a newly appointed Associate Professor of Birmingham University এবং Secretary General World Muslim Leadership Forum। ব্যক্তিগত জীবনে তিনি 6 সন্তানের জননী এবং 6 জন নাতি নাতনিরও নানি এবং দাদি। কেমন ফিল করেন বড় সংসার নিয়ে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর খাস রহমত। নিজের জীবনে আপনার 6 জন সন্তান আছে এবং আপনার নাতি নাতনিও 6 জন। ইনশাল্লাহ এটা সংখ্যা অবশ্যই বাড়বে। বাট 6 জন সন্তানকে নিয়ে আপনি এতগুলি হ্যাট কিভাবে পড়েছেন? আই থিঙ্ক আমার বিয়ে হয়েছে যখন আমি 16 বছর বয়স। সো ইনশাল্লাহ এই বছর আমাদের 43 ইয়ার্সের ওয়েডিং অ্যানিভার্সারি হবে সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ। আর আমার বাচ্চাদের এজ গ্যাপ আছে বিটুইন ওদের 6 জনের মধ্যে। সো প্রথমটা হয়েছে যখন আমি 18 বছর, আর লাস্টটা হয়েছে যখন আমি 41 ইয়ার্স ওল্ড। সো একটা বিগ এজ গ্যাপ আছে। সো আমরা সবসময় ইন টার্মস অফ ভলেন্টিয়ারিং ওই জিনিসটা আমরা সবসময় করতাম, আমি আমার হাজব্যান্ড, মসজিদে, কমিউনিটির মধ্যে। সো ওদেরকে সবসময় আমাদের সাথে সাথে নিয়ে ইনভলভ থাকতো। সো ওই জিনিসটা করে আমার বাংলা তোমার মতো অত সুন্দর না আনফর্চুনেটলি, বাট আইল ট্রাই মাই বেস্ট। সো আমরা ওদেরকে আমাদের সাথে সাথে নিয়ে যেতাম সব ইভেন্টে, যে জিনিসগুলি আমরা করতে চেষ্টা করতাম। ফর ইনস্টেন্স ইন দ্য আর্লি 90s তখন বসনিয়ার জেনোসাইডটা হলো, তখন আমরা অনেক সাপোর্ট করছি ইন রেজিং, ফান্ড রেজিং থ্রু দ্য মসজিদস এন্ড থিংস লাইক দ্যাট, এন্ড সাপোর্টিং এন্ড হেল্পিং ইন এনি ওয়ে দ্যাট উই কুড। সো এই জিনিসগুলি, বাচ্চারা তো তখন ছোট ছোট ছিল, সো ওদের সাথে আমরা এই জিনিসগুলি করে করে কি হয়েছে, ট্রান্সফারেবল স্কিলস আমি অনেক শিখছি। সো মাল্টিটাস্কিং, যেটা ইউজুয়ালি ছেলে মানুষরা পারে না, আমরা মেয়ে মানুষরা এটাতে খুব ভালো পারি। আচ্ছা, থামেন, আপনার এই প্রসঙ্গটা আমরা শুনবো ভালো করে, একটু সময় নিয়ে। আপনার নিজের শৈশব, আপনার নিজের ছোটবেলা কেমন ছিল, কোথায় ছিলেন, কিভাবে কাটিয়েছেন? সো আমি এই দেশে আসছি at the age of 4, 4 বছর বয়সে এই দেশে আসছি। আমার আব্বা আম্মা আমার ছোট ভাইকে নিয়ে আর আমাকে নিয়ে এসেছে। আব্বা তখন এখানে পড়াশোনার জন্য আসছিল এই দেশে। সো আমাদের ইয়াং এজটা খুব ওয়ান্ডারফুল টাইম আমি কাটাইছি, বিকজ ওই দিনে অনেক সেফ ছিল। আমরা লন্ডনে, নর্থ লন্ডনে আমি বড় হয়েছি, অনেক সেফ ছিল। আমরা বাইরে খেলতাম, আমাদের নেইবারহুডের বাচ্চাদের সাথে আমরা বাইরে খেলতাম, পার্কে যেতাম, সাইকেল, স্কুটার, বল দিয়া, ক্রিকেট, অনেক জিনিস আমরা মজা করতাম। সো দ্যাটস এ ভেরি নাইস মেমোরি আমার জন্য, যে অনেক সেফ ফিল করতাম। এখন যেরকম বাচ্চাদেরকে সাথে সাথে থাকতে হয় অ্যাডাল্টসরা, ইটস নট দ্য সেম। আর দ্য নেইবার্স watch out করতো for the other children. So নিজেদের বাচ্চা ছাড়া অন্যদের বাচ্চারও ওয়াচ করতো। So that's in London. হ্যাঁ, in London. বাংলাদেশের কথা কিছু মনে আছে? To be honest, আমার কোনো মনে নাই। I know that আমি 4 বছরে এখানে আসছি, আমার মেমোরি থাকার কথা, but for some reason আমার একদম মনে নাই। আমি আমার আত্মীয় স্বজনের সাথে যখন কথা বলছি, ওরা বলতো যে আমি অনেক পটর করতাম, অনেক
affection পাইছি ফ্যামিলি থেকে বাট দ্য ফার্স্ট টাইম আমি বাংলাদেশে ফেরত গেছি যখন আমি 9 বছর বয়স হলিডেতে সো ওইটা একটা নাইস মেমরি আমার নানির বাসায় নানির বাসায় গেছিলাম নানাকে দেখি নাই নানিকে শুধু দেখছি আর আমার দাদার বাসা ছিল লালবাগে সো ওখানে আমার চাচা টাচা অনেকজনদেরকে আমি দেখছি হ্যাঁ আপনি ফার্স্ট চাইল্ড নো আমি ফোর্থ চাইল্ড আমার বড় ভাই বোনদেরকে আনে নাই তখন যখন যুদ্ধ শুরু হলো 71-এ আব্বা এখানে আসছে যে পড়াশোনা করে ফেরত যাবে বাংলাদেশে তখন এভরিওয়ান অ্যাডভাইস করছে যে এখানেই থাকতে সো এই জন্য আব্বা এখানে থাকছে আমার বড় ভাই বোনদেরকে এখানে নিয়ে আসছে বাট বিকজ ওরা আমার সাথে একটু এজ গ্যাপ ছিল ওদের কানেকশনস উইথ বাংলাদেশ মাচ মোর স্ট্রঙ্গার যেরকম আমার তিনও ভাই কিন্তু বাংলাদেশে বড় বিয়ে করছে ইভেন দ্য ছোট ওয়ান ইউ নো সো দ্যাট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং and yeah okay খুব সংক্ষেপে শুনলাম আপনি আপনার ছোটবেলা তারপর তো লন্ডনে ছিলেন বড় হয়েছে সবকিছু to start with this show who is Dr. Husna? Oh my goodness. Well, I think I'm just a wife, a mother, a daughter, a sister, a grandmother. I think that's what I am first before, you know, my profession of being a CEO of a international NGO, because I think for me the family unit is the most critical, most important. So ওইটা হলো first. আমি you know আমি relate করি more আমার family unit আমার কাছে সবচেয়ে important first. So আপনি আপনার আইডেন্টিটি ডিফাইন করছেন হলো একজন মা, একজন মেয়ে, একজন বোন এবং একজন দাদি বা নানি হিসেবে এবং এটাকে আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করেন জি জি ওই রেসপন্সিবিলিটি ওই নার্চারিং ওই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট নিজের পরিচয়কে বাকি সব হ্যাট বাদ দিয়ে শুধুমাত্র বলছি আমি একজন মহিলা, একজন মা, একজন মেয়ে, একজন দাদি এবং একজন বোন ওকে কেন you know the pride that mothers take in being a mother, you know, the honor, the blessing of being a mother, it's second to none, honestly, because it's just such a wonderful experience, and I'm sure your wife will say agree with me. So, because sure with jobs, with professions, you know, you can walk away from them. You can, you know, leave your job. You can go into, you know, you get promotions, or you leave a particular sector, whatever. You can never move away. If you're a mother, you're that, you know, always you're a mother. Or if you're a, you know, if you're a daughter or a sister, that's your purichoy. I think, as I said, you know, I'm very proud of saying these, and I think we need to reiterate it because আমি যেটা দেখি এখন particularly এই সোসাইটিতে এই সমাজে মানুষরা হলো very bent on saying that their professional পরিচয় তারা pride নেয় না in you know their family related things because অনেক লোকরা আমি মিট করি যারা বলে ও আমি হলো just simply a housewife you know মানুষ এটা বলে কিন্তু হাউসওয়াইফ হওয়াটা কত কঠিন একটা জিনিস একটা ছেলে না মেয়ে রেজ করা একটা হাজব্যান্ডকে সাপোর্ট করা একটা ওয়াইডার সংসার শ্বশুর শাশুড়ি মা বাপ ভাই বোন ওদেরকে সাপোর্ট করা কত টাইম লাগে আর কত এফর্ট লাগে এটা এটা আমি শিওর মহিলারা যে দেখবে এসে ওরা সবাই অ্যাকনলেজ করবে ওটা কিন্তু ওইটাকে আমরা কেন ডিসমিস করি বিকজ সোসাইটি এমন যে সোসাইটি হলো ইকোনমিক্সটা বেশি প্রায়োরিটি দিতেছে তুমি ইকোনমিক ইনকাম তোমার ইনকাম কত তুমি স্টেটাস ওইভাবে তোমার স্টেটাসটা উইথ ইয়োর জব অ্যান্ড ইয়োর স্যালারি ওইটা দিয়ে মানুষরা জাজ করতে থাকে উইচ ইট শুডন্ট বি দ্য কেস দ্য কেস শুড বি এভরিওয়ানের মধ্যে একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে প্রত্যেকটা মানুষ আমরা হলো একটা আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করছে এত স্পেশালভাবে একটা আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করছে সো আমাদের প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল একটা ভ্যালু আছে ইন ইটসেলফ উইদাউট হ্যাভিং দিস হ্যাটস or any of these so এই জন্য আমি ফিল করি that it's so important এটা দারুণ যে আপনি বলেছেন হাউসহোল্ড বা হাউসওয়াইফ হওয়াটা একটা বড় বিষয় এটা অনেকে রেকগনাইজ করে না বা অ্যাকনলেজ করে না এটা একটা ফানি শোনাবে বাট আমার জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে আপনি তো অনেকগুলো ইয়াং চিলড্রেন ছিল আপনি নিজেই ইয়াং ছিলেন যখন আপনি পড়াশোনা করেছেন সব করেছেন তারপর পিএইচডিও করেছেন ইন এনভায়রনমেন্টাল ল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এটা একটা চ্যালেঞ্জিং ফিল্ড ছিল তখন আপনারা যখন করেছেন কোয়াইট নিউ ফেনোমেনন কোয়েশ্চেনটা হলো আপনার কিচেনের কি অবস্থা ছিল তখন
আমাদের মতো সবসময় মেসি থাকতো নাকি আপনি একটু অর্গানাইজ করে রাখতেন? Oh my goodness, I'm the worst. Absolutely the worst. Sometimes আমি বাচ্চাদেরকে just baked beans on toast দিতাম with a fried egg, you know, এরকম ভাবে চলতো. But the thing is that বাচ্চারা খুব adaptable, খুব you know, ওদের 10টা তরকারি থাকতে হবে, এই জিনিসগুলি তো দরকার নাই না। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের মনে হয় যে আমাদের এতগুলি তরকারি থাকতে হবে, এত জিনিস থাকতে হবে। সিম্পল খাওয়াটাই ভালো। সো ইউ নো, ওদের সাথে আমি I think sorry to interrupt, but আমার কাছে কি জিনিসটা হলো যেটা আমি মেনশন করতে চাই হলো যে the support mechanism, the family support mechanism খুব ক্রিটিক্যাল ছিল ওই সময় আমার জন্য। সো ওইটা হলো খুব হেল্প করছে। প্লাস যেহেতু as you were saying আমি পড়াশোনা করতেছিলাম, পড়াশোনা করলে অনেক টাইম অফ পাওয়া যায়, অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। It's not like the work life, you know, balance করতে হয় না। সো সামার হলিডেজ অনেক পাওয়া যায় গেছে। সো একবার একটা ডিসার্টেশন কোনো কিছু সাবমিট করার পরে you have a lot of time. So ওই ফ্লেক্সিবিলিটিটা ছিল, which was nice বাচ্চাদেরকে নিয়ে। এটা ইন্টারেস্টিং যে আপনি এখানে ফ্লেক্সিবিলিটি খুঁজে পাইছেন যখন মানুষ এটা নিয়ে স্ট্রাগল করে। বাট ইন সামারি আপনার সেই সময়টা যদি আমি চিন্তা করি তাহলে এরকম দেখায় যে আপনি এক হাতে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ভলান্টিয়ার ওয়ার্কের জন্য যাচ্ছেন, আরেক হাতে তাদেরকে টোস্টার ব্রেড খেতে দিচ্ছেন, বিনস, আবার আপনি একটু ডিজার্টেশনও করছেন। তার মানে এটা পসিবল, Absolutely possible. Absolutely possible. তার এখানে কোনো লজ্জার কিছু নাই, শেমিং এর কিছু নাই যে আমার কিচেন যে অবস্থায় থাক আমি আমার বাচ্চাদেরকে প্রপারলি একটা কমিউনিটিতে নিয়ে যাচ্ছে, মিশাচ্ছে, খাচ্ছে, ইজ ওকে। আপনি বলছেন অ্যাডাপ্টেবল, একদম 10টা থাকতে হবে নেসেসারি না। তারপর আপনি পড়াশোনা করেছেন এবং পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন। আর আমার হাজবেন্ড খুব সোশ্যাল একটা মানুষ, সব সময় মানুষদেরকে দাওয়াত দিত আমাদের বাসায়। শুধু দাওয়াত দিত না, আমাদের বাসায় সবসময় মানুষ এসে থাকতো। অনেক জন এসে ইভেন আমাদের বাসায় থাকছে, আমাদের এই মেসি সংসারের মধ্যে। আপনার কি ধারণা তাহলে আমি ইন পারসন আমরা খুব স্ট্রাগল করি এগুলি সব ব্যালেন্স করার জন্য? এটা কি একটা মেন্টালিটি শিফটিং এর বিষয়, যে একটা মেন্টালিটি আমরা কিভাবে আমরা নিজেদেরকে রেডি করি to adapt ourselves within the society? I think আমাদের যেটা আন্ডারস্ট্যান্ড করা উচিত হলো যে আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। That's absolutely essential. ছেলে মেয়েদেরকে ক্লিন ভাবে রেজ করা, কাপড় চোপড়, ওদের গোসল টোসল সবকিছু ওইটা মেনটেন করা। কিন্তু আমার মনে হয় যে আমাদের যেটা চিন্তা করতে হইব যে প্রত্যেকটা জিনিস আমরা বাধা হিসাবে নিই, like a barrier or an obstacle. আমরা যদি চিন্তা করি যে এটার জন্য আমরা এটা পারবো না, ওইটার জন্য আমরা পারবো না, সবসময় there will be a blockage আমাদের লাইফে। আমাদের চিন্তা করতে হইব everything is possible. Everything যদি পসিবল থাকে তাহলে you can try your best. You go as far as you can. আলহামদুলিল্লাহ আমি যতটুকু গেছি, because আমি I didn't have anyone saying to me, oh you can't do it. আমার আব্বা আম্মা সাপোর্ট তো করছে আর সবসময় আমাকে বলছে you can do it. You can do what you want. The world is your oyster. আমার হাজব্যান্ডও সাপোর্ট করছে আমাকে। সো এই জিনিসটা when you come from a positive viewpoint or outlook on life, তখন তো সবকিছু পসিবল না। তখন তো you're not thinking that আমি মেয়ে মানুষ দেখে আমি এটা পারবো না, আমি মা দেখে আমি এটা পারবো না। No, there's no things that once you're married তুমি এই জিনিসটা করতে পারবে না। Because আমি দেখতেছি, I have to say that আমি অনেক বাঙালি মহিলাদেরকে দেখছি যে once they're married ওদের অন্য aspects of their life ওটা বন্ধ করে ফেলায়। So ওইটা তো ঠিক না। If possible, everyone has, আল্লাহ তো কাউকে একটা burden দেয় না যেটা তুমি ক্যারি করতে পারো না। So you try what you can or what you want. You have the choice. যদি আমরা অনেকদিন থেকে একজন আরেকজনকে জানি, আমাদের ফ্যামিলি বন্ড আছে, তারপরেও আমার জন্য অনেক কিছু নতুন অনেস্টলি। আপনার আর্লি লাইফে চ্যালেঞ্জেস ছিল, আপনি ব্যালেন্স করেছেন, বাসাও ঠিক রেখেছেন, মাশাআল্লাহ বাচ্চাদেরকেও প্রপারলি ট্রেন আপ করেছেন, ট্রান্সফারেবল স্কিলও দিয়েছেন, আত্মীয়তাও মেনটেন করেছেন। বলেছেন যে আপনার আত্মীয় স্বজন এসে বাসায় থাকতো অথবা স্বল্প পরিচিত মানুষের জন্য এসে আপনার বাসায় থাকতো। তার মানে আপনি এগুলি সব মেনটেন করেছেন। এই জন্য আপনার আব্বা আম্মার একটা ভূমিকা ছিল, তাই না? আপনার আব্বা আম্মা আপনাদেরকে কিভাবে হেল্প করেছে? আমার আব্বা আম্মা, as I said, ওনারা they had faith in me.
They believed in me, and ওরা অনেক সাপোর্ট করছে in helping raise the children. আমার প্রথম তিনজন particularly ফারি, ফাইসাল, খালেদ অনেক সাপোর্ট করছে, যখন স্কুল থেকে উঠে নিয়ে আসা, ওদেরকে ওদের বাসায় থাকা যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম। So আমার আম্মার ট্রেমেন্ডাস কন্ট্রিবিউশন আমার PhD, আমার স্টাডি সবকিছুর প্রতি, এটা আমি কোনো দিন আমি রিপে করতে পারবো না ওনাকে ওটার জন্য। তার মানে হলো যদি প্যারেন্টসদের কাছে একটু সাপোর্ট থাকে তাহলে যে কেউ ফ্লারিশ করতে পারে। Why not? আর the thing is, এখন তো যেরকম আমার মেয়ে, তারপরে আমার ছেলেরা, ওদের ওয়াইফসরা, ওরাও তো প্রফেশনাল, অ্যান্ড এখন তো সিস্টেম আছে, এখানে অনেক মুসলমান কেয়ারার্স আছে যারা হেল্প করতে পারে, সাপোর্ট করতে পারে। এখন মাচ মোর ইজিয়ার। যখন আমি ইয়াঙ্গার ছিলাম তখন আমার হাজব্যান্ড প্রথমে স্টুডেন্ট ছিল, তারপরে সে চাকরিতে ঢুকলো। সো অলসো ফাইন্যান্সিয়ালি এখন এই জেনারেশনটা মাচ বেটার অফ দেন আমাদের জেনারেশন। আমরা অনেক স্ট্রাগল করছি ওই জেনারেশনে। সো ইচ জেনারেশন দ্যাট কামস, যদি ইউ গেট দ্য সাপোর্ট অ্যান্ড দ্য ফাউন্ডেশন ফ্রম ইউর ফ্যামিলিজ অ্যান্ড ইউর কমিউনিটি, অ্যান্ড ইউ ক্যান সি রোল মডেলস অলসো। যদি রোল মডেলস দেখা যায় যে এই লোকটা এটা করছে না ওইটা করছে, ওইটা তো ইন্সপিরেশন ইন ইটসেলফ না? সো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার বাংলা কিরকম চলতেছে? আপনার বাংলা খুবই ভালো চলছে। আপনার আব্বা আম্মা এখানেই ছিলেন? জি। আপনার আব্বা এখন নেই? না, জি। এটা একটু টাফ যে আম্মা আছেন আব্বা নাই, কিভাবে কোপ করছেন বা করেছেন কিভাবে যখন আপনার আব্বা চলে গেছেন? সো আব্বা ইন্তেকাল করছে 20 years ago, উনি মারা গেছেন। সো উনি মারা যাওয়ার পরে আম্মা লন্ডন আর বাংলাদেশ দুইটা মিলা, আমরা তো 5 ভাই বোন, সো ওইভাবে হয়েছে। বাট মোস্ট রিসেন্টলি কোভিড টাইমে ওনার ডিমেনশিয়া ধরা পড়ছে। সো এটা হলো একটা বিগ স্ট্রাগল যে ওনার ডিমেনশিয়া, উনি অনেক জিনিস ভুলে যেতেছে, উনি একটা ছোট বাচ্চার মতন হয়ে গেছে। সো এটা খুব কষ্ট লাগে আমাদের এটা দেখতে, বিকজ উনি একটা টাফ, একটা খুব ইন্ডিপেন্ডেন্ট উমেন ছিল, আর এই এখন ডিমেনশিয়ার জন্য একদম ভালনারেবল। আমি যে এখানে আসতেছি, উনি বারবার জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্তেছো, বিকজ উনি অ্যাংশিয়াস হয়ে যায় we're not around. So this is something which I think a lot of my generation will be experiencing. A lot of other Bengali families will be experiencing with their elders now. So আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার আব্বা অথবা আম্মা কার ভূমিকা বেশি ছিল? Who influenced you more in terms of where you are now? Definitely my father. Definitely my father. That's my mother was the one that supported and was there for us, and my father was the one that inspired and had faith. And I remember so many times I just told them, okay, I'm done with my PhD, I'm not going to finish it, had enough. Abba bolte তুমি কেটলটা পুট অন করো, আমি আসতেছি তোর বাসায়। তো আমার বসে আমার ঠান্ডা মাথায় বুঝাইতো যে না, you don't need to give up, you're almost there. So এই জিনিসটা খুবই হেল্পফুল। অ্যান্ড উনি আমাকে আমার ইসলামিক ওরিয়েন্টেশনটাও দিছে ফ্রম এ ইয়াং এজ। বাসার মধ্যে জামাতে নামাজ টামাজ পড়া টরা, ওই জিনিসটা উনি ইনকালকেট করতো আমাদের মধ্যে। সো ওইটাও খুবই সুন্দর ছিল। সো আল্লাহর প্রতি, রসুলের প্রতি ভালোবাসাটা ওনার থেকে আমি ইয়াং এজে ওইটা আমার হার্টের মধ্যে আসছে। তো যখন আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করছি, আমার হাজব্যান্ড আমাকে ইসলাম এজ এ ওয়ে অফ লাইফ ওইটা আমাকে বুঝাইছে। সো ওই the two combined আমাকে more identity as a British Muslim answer rather than as a British Bangladeshi, complete understanding টা আপনার তখন। হ্যাঁ, সো দ্যাট আমাদের এটা হলো আমাদের একটা ওয়ে অফ লাইফ, তো এটা আমাদের এভরি অ্যাসপেক্ট দেখতে হইব। তার জন্য এনভায়রনমেন্টালিজমটা আমি কেন ওই লাইনে গেলাম, ওইটা কেন দেখতেছি, বিকজ আমরা হলো এই গ্লোবটা, এই প্ল্যানেটটা হলো আমরা হলো খলিফাস অন দিস, আমরা হলো দ্য স্টুয়ার্ডস অফ দিস প্ল্যানেট। আর আমরা এখন দেখতেছি যে ক্লাইমেট ক্যাটাস্ট্রফিতে আসতেছে, এটা আমাদের প্রত্যেকজনের একটা দায়িত্ব আছে, প্রত্যেকজনের আমাদের একটা দায়িত্ব আছে টু ফাইন্ড ওয়েজ দ্যাট আমরা কেমনি করে কন্ট্রিবিউশন করতে পারি to improve the planet, to advocate for clean energy, for clean roads, waste management, এইসব জিনিস, কিন্তু আমরা এটা বুঝি না। আমি শিওর এখানে আরো অনেক কিছু আছে জানার, আমাকে একটু স্কোপ দেন, আমি আমাদের দর্শকদের জন্য একটা মেসেজ দিয়ে আসি। যারা দেখছিলেন, আমার সঙ্গে আছেন ডক্টর হুসনা আহমেদ।
ছোট্ট একটা মেসেজ আপনাদের জন্য শেয়ার করে, যারা বাবা মা আছেন যাদের সন্তান আছে, মেয়ে সন্তান আছে স্পেশালি, যখন তাদের বিয়ে হয়ে যায় অথবা বিয়ের বয়স হয়ে যায় তার মানে তাদের ক্যারিয়ার থেমে যাবে, বিষয়টা এরকম না। একটা সুন্দর এক্সাম্পল আছেন আমাদের সঙ্গে ডক্টর হুসনা আহমেদ। ওনার আব্বার ইন্সপিরেশনের জন্য কি বলেছিলেন, ক্যাটেলটা অন করে আমি আসছে, ক্যাটেলটা অন করে আমি আসছে। আপনারা এটা বলে আপনার সন্তানদের সঙ্গে মিশে যাবেন এবং ইনশাআল্লাহ সন্তানরা সবসময় অপেক্ষা করে কখন বাবা মা তাদের সঙ্গে যে কথা বলবে এবং প্রপার গাইডটা দেবে। আমরা এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো এরকম কিছু ছোট ছোট বিষয় জানা। সো আপনার আব্বা ছিলেন আপনার জীবনের জন্য অনেক বড় ইন্সপিরেশন। অ্যাবসলিউটলি। ক্যাটেল অন করা ছাড়া আর কি সুইট মেমোরিজ মনে আছে আপনার আপনার আব্বার সঙ্গে? আব্বার সাথে দ্য বেস্ট ওয়ান। Oh my goodness. I think it was যখন আমি আমার পিএইচডি ভাইভের জন্য গেছি, তখন উনি আমার সাথে গেছে, ইউনিভার্সিটিতে গেছে। উনি বাইরে 2 ঘন্টা বসা ছিলেন। সো উনি বাইরে বসা ছিলেন ফুল ওই সময়। উনি তো কিন্তু হার্ট পেশেন্ট। সো উনি গেছে আমার সাথে ট্রিপে করে বসছে। তারপর আমি বের হয়েছি। তারপরে উনি যেই খুশি হয়েছে, বিকজ ইটস লাইক my PhD was his PhD, if you know what I mean. So ওই ফিলিংটা খুব আমার হাজব্যান্ড সবসময় বলে যে আমার আব্বা হাত মুততো, কোনো খুশি খবর হলে হাত মুততো। ইটস নট জাস্ট অ্যাবাউট ওনার ছেলে মেয়ে, এনিওয়ান আমাদের কমিউনিটি যদি সাকসেসফুল হইতো, ভালো করতো, উনি খুবই এত খুশি হইতো যে একটা ভালো একটা খবর পাইছে। সো ওই জিনিসটা উনি অনেক বিগ হার্টেড ছিলেন। And I think also যখন ওনার গ্র্যান্ড চিলড্রেন জন্ম হয়েছে, প্রথমে আমার বড় ভাইয়ের একটা মেয়ে হয়েছিল, তারপর আমার মেয়ে হয়েছে। সো ওদের সাথে উনি যে খুশি আর যে আনন্দ করছে, ইট ওয়াজ ইনক্রেডিবল। মনে হচ্ছে আপনার আব্বা আপনার জীবনে একজন ফেভারিট পার্সোনালিটি। জি। এর বাইরে আর কেউ আছেন কিনা আপনার জীবনে ফেভারিট পার্সোনালিটি? বা Well, apart from you, Riyad. আলহামদুলিল্লাহ। অনেকজন আমি ফিল করি দ্যাট লাইফের মধ্যে অনেকজন আসে আর যায়, and there's few people যে continue করে, that you can not see them maybe 5-6 years or whatever, but then when you meet them again it's like revive হয়ে যায় রিলেশনশিপটা। সো এরকম অনেকজন আছে। প্লাস আমি ফিল করি যে কিছু লোক আছে যে ওরা যেটা আমি আমার নিজের মধ্যে দেখতে পারি না, ওরা ওটা রেকগনাইজ করছে আমার স্ট্রেংথ ও আমার একটা পটেনশিয়াল, আর ওরা সবসময় আমার সাথে যোগাযোগ রাখছে, সাপোর্ট করছে। পার্টিকুলারলি দুইজন যারা ইউএন এ কাজ করতো, ওরা দুইজনই আমাকে অনেক সাপোর্ট দিছে। আই ডোন্ট নো if you ever met him, শাহিদ ভাই, উনি ইউএনএ ছিলেন। তারপরে আজাকারাম, সে আরেকজন। এরা দুজন আমাকে খুব ওই লাইনে খুব সাপোর্ট দিছে, যেটা দরকার নাই, মানে ওদের কোনো দরকার ছিল না, কোনো they weren't আমার লাইন ম্যানেজার or anything like that, ওটা কোনো ছিল না। সো ওরা ওই দিক থেকে। আর আমার ফর্মার অর্গানাইজেশন যেটার জন্য চাকরি করতাম, ফেথ রিজন, ওটা চেয়ারম্যান, উনি একটা ব্রিটিশ হোয়াইট ম্যান ছিলেন, ব্রায়ান ম্যাকঅ্যান্ড্রু ওনার নাম। সো উনি আমাকে কোচ করছে, আমাকে সাহস দিছে, অনেক সাপোর্ট দিছে। সো উনিও আমি দেখছি যে আমাকে coachingটা হলো is quite a critical thing when you're in a role which is a senior leadership role. So having someone of his caliber, উনি former Enfield Council-এর CEO ছিলেন অনেক বছর আগে। So ওই caliber লোকটা যে আমাকে টাইম দিয়ে সাপোর্ট দিছে আর ডিসমিস করে না, ওইটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড অবভিয়াসলি আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট দিছে, and still does, which is wonderful. In terms of international figures, people like Malcolm X, Nelson Mandela, এরা তো খুবই মানে আমাদেরকে রাস্তা দেখাইছে as communities, whether Muslim communities or ethnic minority communities, that ধৈর্যটা কত important, and when you believe in the truth and you trust in the truth and stay on the path, ওটা কত important, এই জিনিসটা খুব important. And obviously the most important individual in all of our lives is Rasulullah sallallahu alaihi wasallam. ওনার মতন নবীর মতন কোনো কেউ ওনার কাছে আসতে পারে না। অফ কোর্স। আমরা বিরতির খুব কাছাকাছি চলে আসছি। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি পছন্দের, এটা জানার চেষ্টা করব বিরতির পরে। তার আগে একটা ছোট্ট প্রশ্ন, you are not 60 yet.
No. Next year. Is there a particular time or age that you'd like to go back and change something in your life? Very briefly. Actually, no. Actually, no, because I think life and life's experiences, good or bad, the mistakes that you make, the challenges that you face, all of these, it could be dorkar in character building. So, you know, I mean, I wouldn't be who I am today if I hadn't gone through the hurdles of life and, you know, all the obstacles, all the challenges, you know, all of this. এটা না experience করতাম, I wouldn't be who I am today. So আমি যে advice দিতে পারি আমার daughters and sons, আমার grandchildren, তাদেরকে wider community যে advice দিতে পারবো, if I hadn't been through those challenges and made so many mistakes, you know, I really truly believe failure is the pillar of success. Honestly, আমি really বিশ্বাস করি, because আমি one individual যে অনেক fail করছি, অনেক ভুল করছি, তারপরে তো just carry on করছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলায় মনের আয়নায় প্রোগ্রাম, আমার সঙ্গে আছেন ডক্টর হোসনা আহমেদ। আমরা বিরতির পরে ইনশাআল্লাহ আরো কিছু কথা বলবো, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মনের আয়নায় আপনাদের সবাইকে। আর সঙ্গে আছেন ডক্টর হোসনা আহমেদ, সিইও অফ গ্লোবাল 2015, সেক্রেটারি জেনারেল ওয়ার্ল্ড মুসলিম লিডারশিপ ফোরাম এবং অ্যাসোসিয়েট প্রফেসর বার্মিংহাম ইউনিভার্সিটি। ডক্টর হোসনা, আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। বিরতির আগে জানতে চেয়েছিলাম বা বলেছিলাম যে জানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ওনার একটা বৈশিষ্ট্য বলেন যেটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, শেখ ভাই। উইথ ইউর পারমিশন আমি দুইটা দিই। হ্যাঁ। একটা হলো উনি যখন ওনার শেষ হজটা করলো আর উনি ওই খুতবাটা দিল, ওটা এত সিগনিফিক্যান্ট যে এটা মানুষদেরকে বলতেছে যে তোমরা জাজ করবে না মানুষদেরকে ওনাদের রং, ওনাদের স্টেটাস লাইফে, ওনাদের এথনিসিটি, ওনাদের ছেলে নামে, ওই জিনিসটা। সো ওই ইকুয়ালিটির উপরে উনি যে এত চমৎকারভাবে করছে ওই খুতবার মধ্যে, এটা এখন তো আমরা এই যে ইকুয়ালিটি, ডাইভার্সিটি, ইনক্লুশন আমরা সবাই এত এত শুনতেছি আর এত জিনিস হইতেছে, এই জিনিসটা তো উনি 14,000 বছর আগে উনি এই জিনিসটা যে বলছে, হ্যাঁ, এটা বিউটিফুল। সো ওইটা একটা। দ্য সেকেন্ড ওয়ান যেটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট লাগে আমার কাছে হলো যে উনি সূরা আবাসাত যখন নাজিল হলো, রাসূলের কাছে একজন ব্লাইন্ড লোক আসছিল না, সো ওই ব্লাইন্ড লোকরে উনি কুরাইশ থেকে নিয়ে উনি ব্যস্ত ছিল দেখে উনি ওনাকে সময় দেয় নাই, তারপরে তো এটা নাজিল হলো। এটা আর এটা আমার জন্য কেন সিগনিফিক্যান্ট হলো যে আমরা অনেক সময় ইভেন আমিও ফিল করছি, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, যে মানুষরা আমাদেরকে ইগনোর করে বিকজ we're not significant, we're not important, whatever, কিন্তু যেটা আমি আগে বলতেছিলাম যে আমরা everyone have an intrinsic value, আমরা যে everyone হলো আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করছেন, all of us should, we all deserve dignity and respect from everyone. We shouldn't, just because of your status or who you are, whatever, ওটার জন্য শুধু পাত্তা মানুষরা দিবে। এটা সবার মধ্যে something আছে যেটা we should show respect to them and acknowledge them and treat them, in the way we want to be treated. So এই জিনিস, এই দুইটা আমার কাছে খুব পছন্দ ওনার। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি কি জানেন আপনার বাংলা অনেক ভালো? আমি বলেছি অনেক ভালো, কিন্তু কত ভালো এটা কি জানেন? না, অনেক ভালো। আমরা যেহেতু কোরআন স্পর্শ করে ফেলেছি, রাসূলের জীবনী বলে ফেলেছি, আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে কোরআনের কোনো স্পেসিফিক জায়গা আছে কিনা যেটা আপনার খুব পছন্দের? আমার খুব পছন্দ হলো আয়াতুল কুরসি। এটা আমি এভরিডে বলি, এটা আমার খুবই এটা পছন্দ একটা আয়াত। It calms you down. হ্যাঁ, it calms me down. It really helps me. হ্যাঁ, মাশাআল্লাহ। ছোটবেলায় এমন কোনো প্রায়োরিটি ছিল আপনার জীবনে যেটা এখন মনে হচ্ছে যে দরকার ছিল না, বা it's no more in the priority list? I think to be honest, আমার তো বিয়ে হয়েছে আমি যখন 16 বছর বয়স না, সো তখন আমি সংসার জীবনে চলে গেছি। আমার প্রথম বাচ্চা হলো যখন আমি 18 বয়স। সো আমি
ওই টাইমটা যে আমার ইউনিভার্সিটি লাইফ যাওয়ার কথা উইদাউট এনি ডিপেন্ডেন্স অ্যান্ড এটা এই জিনিসটা তো আমার হয় না। তখন তো আমি সবসময় ইউনিভার্সিটি থেকে ফেরত আসতাম, বাচ্চাদেরকে দেখা টাকা ওইটা সব। সো আমার মনে হয় যে আমার প্রায়োরিটি ছিল ওই সময় আমার পড়াশোনা। সো আই থিঙ্ক অবভিয়াসলি ওই পড়াশোনাটা এখন প্রায়োরিটি না, ওইটা তো কমপ্লিশন হয়েছে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, একটা জিনিস আমাদের সবাই রেকগনাইজ করা উচিত হলো যে আমরা সবসময় আমাদের লার্নিং অনেক আছে। সো it may not be formal learning, but learning from talking to other people, or from a documentary, or from even learning from the youth, from the children. And এখন তো টেকনোলজি যেটা এখানে অনেক জিনিস আছে। সো in that sense with learning ঠিক আছে, but in terms of formal education ওই জিনিসটা আমার প্রায়োরিটি না। সেকেন্ড প্রায়োরিটি অবভিয়াসলি বাচ্চারা যখন ছোট থাকে তখন ওদেরকে নাপি বদলানো, ওদেরকে খাওয়ান দাওয়ান, ওই জিনিসটা ওইটা তো এখন আর প্রায়োরিটি না। সো ওই জিনিস চলে গেছে। কিন্তু আই থিঙ্ক যারা টিনেজ মা বাপ যারা আছে, যাদের টিনেজার্স আছে, ওনাদের রেকগনাইজ করা উচিত দ্যাট টিনেজার্সরা it doesn't end with being teenagers. As they grow up and as they become parents themselves, still tara advice, they need advice from the elders, like myself, my husband. They and you should be there and open, and to give them advice and support in that sense. I think that's, and reassurance. I mean, feel good. Most of the time what I'm doing with my children is reassuring them that they can do it, they're able, they're capable, because everyone, whether it's a son or a daughter, everyone has the wobbly moments when যখন ওরা জানে না যে আমরা সাকসিড করবো কিনা, আমি এটা কি করতে পারবো কিনা। সো এটা প্যারেন্টসদের বলাটা, ওদেরকে রিঅ্যাসুরেন্সটা দেওয়াটা, ওটা খুবই সিগনিফিক্যান্ট, যেটা আমি পাইছি ফ্রম মাই প্যারেন্টস। এটা I'm trying to give that to my children as well. আপনি হলেন একজন এনভায়রনমেন্টালিস্ট, জি, প্লাস আপনি একজন হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিস্ট। জি, গ্লোবাল ওয়ান আপনি সেট আপ করেছেন এবং গ্লোবাল ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে। জি, ব্রিফলি আমাদেরকে বলবেন গ্লোবাল ওয়ানের কিছু অ্যাক্টিভিটিস। আই থিঙ্ক গ্লোবাল ওয়ানটা এখন এই বছরটা 10 বছর হয়েছে যে গ্লোবাল ওয়ান চলতেছে। অ্যান্ড আমার জন্য সিগনিফিক্যান্ট হয়েছিল এটা শুরু করা, বিকজ আমি যেটা দেখলাম যে হিউম্যানিটেরিয়ান সেক্টরে, স্পেশালি মুসলিম চ্যারিটি সেক্টরে এই দেশে কোনো মহিলাদের অর্গানাইজেশন ছিল না। সো এই জন্য ইট ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট। আমি ফিল করছি যে মহিলাদের যারা বেনিফিশিয়ারিজ, যারা রিসিভ করে সাপোর্ট, হিউম্যানিটেরিয়ান রিলিফ, এটা সেটা, ওরা কি চায় এটা ছেলে মানুষরা তো ওরকম বুঝবে না। আর ছেলে মানুষরা যদি সব কিছু করতেছে তাহলে ওদের মাইন্ডসেট তো ডিফারেন্ট। সো মহিলাদের একটা মাইন্ডসেট আছে যেটা স্পেশাল সেন্সিটিভিটিস আছে অ্যাজ মুসলমান এজ ওয়েল। আমরা তো শুধু বেনিফিশিয়ারিজ মুসলমান না, উই সার্ভ এভরিওয়ান, কিন্তু তারপরেও মহিলাদের একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে যেটা আমি ফিল করছি ওটা হইতেছিল না। সো এই জন্য আমরা শুরু করছিলাম। আর এখন আমাদের 7 কান্ট্রিতে আমরা ডেলিভার করতেছি, ইমপ্লিমেন্টেশন করতেছি, আমাদের অফিস আছে। And I think what we try to do is try to have a program যেটা women focused, যেটা ওদেরকে support করা, giving them dignity in their life and honor in their life, so that তারা emerge করতে পারে, so they're not only waiting for handouts. For instance, একটা recently আমরা করছি জর্ডান, একটা কমপ্লিট করছি একটা প্রজেক্ট যেখানে আমরা সাপোর্ট করছি বেকারি সেট আপ। সো মহিলাদেরকে ট্রেনিং কেমনে করে ওরা সেট আপ করবে, কেমনে করে কি করবে, হাউ টু ইউজ দ্য মেশিনারি, হাউ টু ডু দ্য বেকিং, সব কিছু ওদেরকে ফুল করে, ইভেন ওদেরকে স্যালারি দিচ্ছে ওরা যখন কাজ করতেছিল ওইভাবে। এখন তো চলতেছে, ওটা প্রোগ্রামটা শেষ, কিন্তু ওরা এখনও চলতেছে, বিকজ ওটা দিয়েতে ওরা একটা লাইভলিহুড, একটা ইনকাম জেনারেট করতে পারতেছে। সো মেশিনারি ওয়াজ দ্য মেইন sort of thing that was bought for them, and তারা সুন্দরভাবে চলতেছে, তারা একটা ডিগনিফাইড লাইফ লিড করছে এখন। ছেলে মেয়েদেরকে ওরা একটা সাপোর্ট করতে পারতেছে, হেল্প করতে পারতেছে। এটা নিউট্রিশন পক্ষ থেকে অনেক, বিকজ অনেক বাচ্চারা আছে দুনিয়াতে, পার্টিকুলারলি আফ্রিকাতে, যারা স্টান্টেড বাচ্চা, বিকজ ওরা খাওয়া দাওয়া ঠিক মতন পায় না। সো আমরা যদি নিউট্রিশন সাইড থেকে সাপোর্ট করতে পারি মাদেরকে, যাতে ওরা বাচ্চাদেরকে খাওয়া দাওয়া ঠিক মতন দিতে পারে, ওইটাই তো একটা বিশাল জিনিস। আর এনভায়রনমেন্ট, আর এনভায়রনমেন্টাল সাইডে আমি চেষ্টা করছি ইনকর্পোরেট করতে উইদিন গ্লোবাল ওয়ান ইটসেলফ। হলো ফর ইনস্টেন্স আমরা একটা টুল কিট করছি অন ইসলামিক ফার্মিং, সো ওটা একটা। তারপরে আমরা আর একটা জিনিস প্রডিউস করছি হলো গ্রিন গাইড টু হজ এন্ড উমরা, ওইটার সাথে একটা অ্যাপও আমরা প্রডিউস করছি। বিফোর দিস আপনি এনভায়রনমেন্টাল ল বা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লতে কেন আপনি ইন্টারেস্টেড হলেন করার জন্য? আমি ওইটাতে ইন্টারেস্টেড হয়েছিলাম আই থিঙ্ক ইন দ্য লেট 80s, early 90s একটা বই প্রডিউস
ইন্ট্রোডিউস করছিল একজন অন ইসলাম এন্ড ইকোলজি, ফজলুল খালেদ। উনি হলো একটা গ্রেট স্কলার, উনি এখন ইন হিজ 90s, হ্যাঁ, উনি এখানে মনে হয় বার্মিংহাম থেকে। সো ওই বইটা আমি পড়ছিলাম, সিম্পল একটা বই, কিন্তু ওইটা আমাকে ট্রিগার করছে। আই ওয়াজ টকিং টু ইউ অ্যাবাউট that Islam is a way of life, complete way of life. So ওইটা আমাকে ট্রিগার করছে যে আসলে আমরা তো ওই সাইডটা দেখিও নাই, সো ওইটা আমাকে ট্রিগার করছে, এই জন্য আমি ইন্টারেস্ট পাই, তারপরে ওই লাইনে আমি চলে গেছিলাম। দেন গ্লোবাল ওয়ানের সাথে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটাকে মার্জ করে আপনি সরি ব্রিফলি বলছিলেন যে গ্রিন হাজ গ্রিন হাজ গাইড করেছেন, একটু বলবেন কাইন্ডলি। সো গ্রিন গাইড টু দ্য হাজ এন্ড উমরা আমাদের এটা হলো হেল্পফুল বিকজ আমরা যখন আমরা হজ করি, ফর ইনস্টেন্স, আমরা ইউজুয়ালি মানুষরা হজ একবার করে লাইফ টাইমে। মোমেন্ট ইজ সো সিগনিফিক্যান্ট একটা মুসলমান জন্য, দ্যাট ওই মোমেন্টে যদি আমরা এইটা ইন্ট্রোডিউস করতে পারি, হাউ ইম্পর্টেন্ট the environment is and how important how you step on this planet lightly, এই জিনিসটা we use that moment to really promote the green hajj. How you step on the earth lightly, হ্যাঁ, বিকজ আমরা যখন এইখানে আমরা স্পেশালি কমার্শিয়ালাইজেশন, আমরা যে এই দুনিয়াতে কিনাকাটি আমাদের, whether it's fuel consumption, whether it's এটা কাপড় চোপড়, এটা জিন্স প্রডিউস করতে কত হাজার হাজার গ্যালন্স অফ ওয়াটার লাগে, জাস্ট একটা পেয়ার জিন্স প্রডিউস করতে। এটা তো আমরা জানি না, আমরা তো জাস্ট যাই দোকান থেকে জাস্ট চা ইচ্ছা আমরা কিনা আসবে, কিন্তু ওই ইম্প্যাক্টটা এটা আমরা কেউ বুঝতে পারতেছি না। সো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ নেশন, অ্যাজ এ রিজন, আমাদের অনেক রেসপন্সিবিলিটিস আছে যে আমরা রেকগনাইজ করতেছি না। সো হাজ ইজ সামথিং ভেরি পার্সোনাল to us. So আমরা ওই সময় দিয়ে শুরু করি যে হ্যাঁ, আমার হাজের সময় যখন আমরা যাই আমাদের পানির বোতল থাকা উচিত, নট প্লাস্টিক বোতলস। প্লাস্টিক বোতল, এই যে ওয়েস্ট, এই জিনিসটা এটার কত খারাপ আমাদের এনভায়রনমেন্টের জন্য, এটা তো আমরা বুঝতে পারতেছি না। সো এই জিনিসগুলি রেকগনাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাজ আই সেড আর্লিয়ার, যে আমাদের এখন আর 7 বছর পরে আমাদের ক্লাইমেট ক্যাটাস্ট্রফি আসতেছে, বিকজ আমাদের প্ল্যানেটের টেম্পারেচারটা বেড়ে যেতেছে। আমরা যদি 2 ডিগ্রিজে রাখতে পারি তাহলে চান্স আছে। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশটা যে ফ্লাড হয়ে যেতে পারে, এই জিনিসটা ইজ a very real crisis that is coming. So how can we, as Bengalis, Musliman, how can we individually and as communities and as families do something? এটা আমরা ভাবি যে না, এটা সায়েন্টিস্ট করবে, আমাদের কোনো দরকার নাই। This is not true. আমরা advocacy, for instance, আমি হলো a lot of advocacy করি. So whether it's the United Nations, World Bank, others, আমি অনেক advocacy করি for civil society. So এই জিনিসটা খুবই important. Sorry, আমি that's fine. আমার এটা শোনা দরকার ছিল। সো আপনার আর্গুমেন্টে হলো যে যেহেতু আমরা হজটাকে খুব একটা পার্সোনাল স্পিরিচুয়াল জার্নি, এবং অনেক সময় দেখা যায় যে হজ আমরা এরকম নিয়ত করি, হজ করে সেটা ছেড়ে দেবো, হজ করে এসে আমি ভালো হয়ে যাবো, এটা আমরা সবাই করি। হজ করার পর আমি এই খারাপ অভ্যাস যদি থাকে তাহলে এটা বাদ দিয়ে দেবো। সো এটাকে একটা স্টেপিং স্টোন হিসেবে আপনি দেখছেন যে হজের সময় আমি নিয়ত করলাম যে আমি এনভায়রনমেন্ট কেয়ারফুল হব, এবং এইটা উদ্দেশ্য হলো আপনার গ্রিন হাজ গাইড করা। I think even before that, because when মানুষরা হজে যায়, ওরা তো 6 মাস আগে থেকে তারা মেন্টালি প্রিপারেশন করে। সো ওখানে অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে, অনেক জিনিস আছে, সেমিনার্স মানুষরা এখন আমি জানি ইস্ট লন্ডন মসজিদ, অন্যান্য মসজিদরা করে। আমার মসজিদ ফার্মার্স গ্রিন মসজিদ, যেখানে আমি ট্রাস্টি, ওখানেও ট্রেনিং দিচ্ছে, সেমিনার করছে এই গ্রিন হাজের উপরে। সো আই থিঙ্ক ওইটা হলো সিগনিফিক্যান্ট। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট you need to remember post-COVID, I'm not sure, but pre-COVID 3 মিলিয়ন মানুষ চাইতো হজে না। আর ওরা যখন লিভ করে হজ, এত নোংরা করে রেখে যায়, প্রায় 1 মাসের উপরে লাগে জাস্ট সাউদি গভর্নমেন্ট ওটা ক্লিন আপ করতে। তো ওই অ্যাসপেক্ট থেকে ইভেন ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি নেই, যে আমাদের নিজের ওয়েস্ট আমরা নিজেরা গুছায় ইটি করে নিয়ে নেব, তো ওইটাই তো একটা বিশাল একটা সাপোর্ট অ্যান্ড হেল্প হয় না। দারুণ, অনেক কিছু শিখলাম। আপনি এগ্রিকালচারের উপর কি যেন একটু বলছিলেন, যে ইসলামিক এগ্রিকালচার টুল এরকম কিছু একটা। হ্যাঁ, সো 12th সেঞ্চুরিতে আমি জানতাম না, যখন এটা পড়াশোনা করা শুরু করছে এই পার্টিকুলার অ্যাঙ্গেলে, তখন আমি দেখি যে 12th সেঞ্চুরি একটা ইসলামিক এগ্রিকালচার রেভলিউশন ছিল। হ্যাঁ, সো ওই সময় অনেক সারা দুনিয়াতে, আন্দালুসিয়া, ইরাক, ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানুষরা বই রাখতো, আলমানাক রাখতো, ওখানে ওরা লিখতো, ফার্মার্সরা লিখতো ওদের
দিনটাকে এরকম গেছে। ইটস লাইক এ জার্নাল। এখন মানুষের যে জার্নাল রাখে, ওরা বলতো যে আমি আজকে এটা প্ল্যান করছি, আমার ওয়াইফের সাথে এই ঝগড়া হয়েছে, এটা মানে ওরকম জিনিস। সো ওইটা ওই সময় ওরা যে পার্টিকুলার 4টা কম্পোনেন্ট ওরা ইন্ট্রোডিউস করছে, ইরিগেশন, তারপরে ক্রপ রোটেশন, ল্যান্ডটা করে না, পেস্টিসাইডস না ইউজ করা, ন্যাচারাল ভাবে এটি করা, আর লাইফ স্টকে যে খাও ডাং ওটা ম্যানিউর দিয়ে যে এটা ফার্টিলাইজ করতো, এই জিনিসগুলি কত ইম্পর্টেন্ট, কত সিগনিফিকেন্ট আসলে, ওইটাই আমরা আমাদের টুলকিট, ইসলামিক ফার্মিং টুলকিটে দিছি। অ্যান্ড আমরা ওইটা অলসো কেনিয়াতে আর নাইজেরিয়াতে ওইটা আমরা প্রকাশ করছি, না ওটা ইমপ্লিমেন্ট করছি না, ইমপ্লিমেন্ট করছি। হাউ ডু আই সে আপনার বাংলা শুনে তো আমি বাংলা ভুলে গেছি খানিকটা। ইমপ্লিমেন্ট করেছেন? হ্যাঁ, সো আমরা ইমপ্লিমেন্ট করছি আলহামদুলিল্লাহ। সো এখনো তো নাইজেরিয়াতে 100টা ফার্মার্স, ওখানে মহিলারা অলসো, আমরা বি হাইভস এটা ওখানে দিছি, বি কিপার্সদেরকে, ওরা হানি প্রডিউস করে। এখনকার প্যাশন কি? এখন আপনি তাহলে কি করছেন, কি নিয়ে ব্যস্ত আছেন? এখন আমি যেটা করতেছি, এই নেক্সট উইক আমি একটা কনফারেন্স না ঠিক একটা ইভেন্ট করতেছি এই একটা জায়গায় ইউকে, which is affiliated to the Foreign Office, UK Foreign Office সাথে ওদের affiliation আছে, ওটার নাম হলো উইলটন পার্ক। তো ওখানে আমি একটা মিটিং করতেছি 40 থেকে 50 মহিলা particularly and their male allies on the nexus between faith, climate change and gender, particularly women, because আমি ফিল করি যে মহিলাদের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে in all aspects, কিন্তু ক্লাইমেট চেঞ্জে ওনাদেরকে কন্ট্রিবিউশনটা মানুষ শুনতেছে না। ওখানে অনেক জিনিস আছে যে মহিলারা কন্ট্রিবিউট করতে পারবে লিডারশিপ দিক থেকে। সো ওটা আমরা করতেছি ফর এন্ড অফ দিস ইয়ার। COP28 হইতেছে। COP28 হলো কনফারেন্স অফ দ্য পার্টিস, UN এর, যেখানে স্টেটস ইনক্লুডিং বাংলাদেশ হাজির হবে ওখানে টু ডিসকাস দ্য ক্লাইমেট ক্রাইসিস, আর কেমনি করে ওরা সাপোর্ট করতে পারবে ইন মিটিগেটিং অ্যান্ড অ্যাডাপ্টিং, you know. So you are still in climate change and women. হ্যাঁ হ্যাঁ, আপনার প্যাশনও এটাই ছিল, এটা হচ্ছে বার্মিংহাম ইউনিভার্সিটির যে রোল নিয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর, ওটাতে আই থিংক আমি যেটা ফিল করতেছি যে লিডারশিপ রোলটা, বিকজ বার্মিংহাম ইউনিভার্সিটির সাথে MPH যেটা করতেছি, মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমি এটা প্রমোট করতেছি, পুশ করতেছি, বাট আই এম অলসো ইটস অ্যারাউন্ড ফেথ লিডারশিপ। So I think the next thing I want to do is actually write a book on this, on leadership, women leadership এর উপরে। ওটা হলো আমার নেক্সট প্যাশন। And I think আমি যেটা ফিল করতেছি যে পলিসি হলো একটা ভেরি ইম্পর্টেন্ট রোল, যেটা আমরা ইউজুয়ালি ইন দ্য হিউম্যানিটেরিয়ান সেক্টর মানুষরা বুঝতেছে না যে ওটা কত ইম্পর্টেন্ট, অ্যাডভোকেসি পলিসি কত ইম্পর্টেন্ট ইন ইনফ্লুয়েন্সিং the world stage rather than just looking at our small areas. So আপনি একজন মা, একজন বোন, একজন মেয়ে, একজন দাদি নানি, এবং আপনি কাজও করছেন মহিলাদেরকে নিয়ে, সুপার কম্বিনেশন। ডক্টর হোসনা, আপনার প্রিয় খাবার কি? আমি যখন এখানে আসতেছিলাম আজকে, আমি আমার নাতনি দুইটা নূর অ্যান্ড মারওয়ারকে নিয়ে আসছি। থ্যাংক ইউ ফর লেটিং দেম ভিজিট ইউর ওয়ান্ডারফুল স্টুডিওস। ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কি মনে হয় যে আমার কি প্রিয়, তো ওরা দুজনে বললো যে তুমি তো লাভ করো প্রনস। সো আমি প্রনস খুব পছন্দ, লেচু আর আম। লিচু, আম আর চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ, দ্যাট কম্বিনেশন। আমার লিস্টে কোশ্চেন ছিল হলো ইওর ফেভারিট ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারটা স্কিপ করে ফেভারিট ফুড বলেছি। আচ্ছা, আমার ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। আপনার কোনো আইডিয়া আছে আমি কেন ফ্লাওয়ারটা স্কিপ করে ফুড বলেছি? নো, you're going to get us some lunch? Of course, inshallah. কেন? Why did you ask that? এটা একটা ডগমা মনে হয় যদি আমি একজন মহিলাকে জিজ্ঞেস করি যে আপনার প্রিয় ফুল কি। আচ্ছা, no, I love roses. They're absolutely my number one, and I think my number two would be tulips. I love roses and tulips. Yeah. আপনি তো আমাকে জিজ্ঞেস করেননি আমি ফুল আসলে পছন্দ করি কিনা। You? Do you like flowers? I don't know. You don't? আপনার বাসায় প্রচুর প্লান্ট আছে? জি। প্রিয় প্লান্ট কি আপনার? At the moment, I have in the garden আমাদের roses আছে, and in the house we have house plants and orchids আছে ঘরের মধ্যে। হ্যাঁ। ট্রি অর প্লান্ট? কোনটা আমার বেশি পছন্দ?
I think plants আমার বেশি পছন্দ। ওকে, আপনি ট্রাভেল করেন? Too much. ট্রাভেল তো আমার একটু কমাইতে হবে, হ্যাঁ, এটা টু মাচ। সো আলহামদুলিল্লাহ অনেক দেশ দেখছি, অনেক কালচার এক্সপিরিয়েন্স করছি। আল্লাহ এটা ব্লেস করছে আমাদেরকে টু হ্যাভ দ্য অপরচুনিটি মানুষদের সাথে ব্রেড ব্রেক করা, খাওয়া, ডিফারেন্ট দেশের খাওয়া দাওয়া, ডিফারেন্ট মানুষদের কালচার দেখা। অ্যান্ড একটা জিনিস আমি মানুষদের মধ্যে দেখছি যে wherever you go, মানুষদের জেনারসিটিটা। আমি একটা জিনিস, একটা খেয়াল আছে আমার, যখন রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ওখানে তো আমাদের একটা হেল্প পোস্ট আছে, আর তখন জাস্ট আফটার এই 2017-এ যখন প্রথম হলো জেনোসাইডটা, ওখানে শেল্টার টেল্টার বানানো হইতেছে, তখন আমি যখন গেছি তখন বৃষ্টি পড়া শুরু করছে। যখন আমি বৃষ্টি পড়া শুরু করছে, আমি ওখানে হেঁটে হেঁটে যেতেছিলাম, একটা ফ্যামিলি আমাকে ডেকা, ওরা প্রথম জিনিস হলো আমাকে কেমনি করে প্রোটেক্ট করবে বৃষ্টি থেকে। ওদের কিচ্ছু নাই, ওরা একদম জাস্ট যে কাপড় পরে, ওই কাপড় পরে ওরা ওদের দেশ থেকে বের হয়ে আসছে, মায়ানমার থেকে আসছে বাংলাদেশে। আর তারপরে তাদের বেশি কনসার্ন হলো কেমনি করে একটা আননোন পার্সনকে তারা হেল্প করবে বৃষ্টি থেকে। তারপরে বলতেছে কিছু খাবো কিনা, মানে এত আমার কলজারটার মধ্যে এত জাস্ট ফেল্ট রিয়েলি warm and their generosity, এই জিনিসটা, এটা মানুষটা you have to experience it. এটাই। এর বাইরে বিশ্বের কোন জায়গায় আপনার ভালো লেগেছে ভ্রমণে গিয়ে, মানে কাজের বাইরে, কাজ করার বাইরে এমনিতে? রিসেন্টলি এই বছর আমি বাচ্চাদেরকে নিয়ে ঈদ করলাম ইন ইস্তানবুল। ওইটা খুব ভালো লাগছে। ঈদ আমরা ইস্তানবুলে করলাম, ডিফারেন্ট মসজিদ। মেইন জিনিসটা হলো ওই যে স্পিরিচুয়াল রিফ্লেকশন বাই গোয়িং টু দ্য ডিফারেন্ট মসজিদস এন্ড সিইং আপনার ডেইলি রুটিন কিরকম এখন? Oh my goodness, আমার ডেইলি রুটিন খুব চেঞ্জ করে। I don't have a fixed daily routine. At the moment আমার আম্মা আছে আমার সাথে বাসায়, so I think I mentioned to you ওনার ডিমেনশিয়া আছে, so উনি একটা বাচ্চার মতন হয়ে গেছে। So ওইটা হলো ওনার, it's around her the routine. কিন্তু what I try to do is try to go to the gym. I've recently started going swimming because as you get older, নিজের হেলথের দিকে, নিজের ওয়েলবিং জন্য চিন্তা করতে হয় অনেক জিনিস। অ্যান্ড আমি ফিল করি যে আজকে সকালে এখানে আসার আগে আমি আই ওয়েন্ট ফর 1 ঘন্টা হেঁটে, তারপরে আমি বাসায় এসে তারপরে এখানে আসছি। সো আই থিঙ্ক হাঁটাটা, স্পেশালি নেচার পার্কের মধ্যে ওরকম জায়গায় হাঁটতে পারলে এটা খুব ভালো। অ্যান্ড মেন্টালি when you're walking, it's freeing you, and you don't touch your mobile, you don't touch anything, you just walk and you just enjoy. আমি ট্রাই করি যে এভরিডে ফুডটা যাতে হয় ফাস্ট ফুড না, মানে ঘরে বানানো ফুডটা, ইভেন ইটস সিম্পল ডাল ভাতও হোক, এই জিনিসটার মধ্যে যে নিউট্রিশন আছে ওটা ফার বেটার আমাদের জন্য, আমাদের ছেলেমেয়ের জন্য। অ্যান্ড আর্লি খাওয়া, আফটার 5-6 না খাওয়াটা বেটার, বিকজ ওটা ডাইজেশন সবকিছুর জন্য অনেক অনেক ভালো। তা আপনি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং দুইটার জন্যই হাঁটাটাকে আপনি খুব রেকমেন্ড করেন? হ্যাঁ, জি, আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের হাঁটা, আমাদের এক্সারসাইজ, সাম ফর্ম এক্সারসাইজ করানো, ওটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমরা এখন একটা সোসাইটি হয়ে গেছে যেখানে আমরা behind the screen always, whether it's your iPad or your computer or your laptop, excuse me, we're always behind the screen, and physically it's a sedentary life that we're having, and this is not natural. We must be moving about, we must be physically more active. And I think the other thing is the socialization. আমি ফিল করি যে ছেলেমেয়েরা সারাক্ষণ, আমি যখন রাস্তার মধ্যে কোনো জায়গায় আমি দেখি সবাই শুধু ফোনের মধ্যে এইভাবে বসে থাকে। I think social interactionটা কত ভাইটাল, and the things আমরা যেটা চিন্তা করি না, যদি আমরা সারাক্ষণ আমাদের মোবাইল এটা দিয়ে থাকি, বাচ্চারা কি শিখবে? বাচ্চাদের তো শিখাইতে হবে how to interact with elders, how to interact with their peers, how to interact with other external people, just etiquette and manners. এটা মানুষ শিখবে না, বিকজ আমি দেখতেছি যে অনেক মানুষদের বিহেভিয়ারগুলি খুব রুড অ্যান্ড রাফ। সো এটা কেন হইতেছে? বিকজ তারা শিখতেছে না, ও they're too stressed, or there's a whole number of reasons why people are suffering. And how do you take care of your spiritual well-being? আমি ফিল করি যে the way to do your spiritual well-being is reading Quran and adhkar. Adhkarটা মাস্ট,
এই দুইটা আমি ফিল করি যে আমারে খুব হেল্প করে, খুব calm down করে, খুব you can start the day fresh ফজর নামাজ পড়ে না এটাই। Tell us something about the young parents. আমি এটা কেন বলছি, আমি খুব fascinated যে আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন as a young parent. Something to the young parents. I think young parents there, first of all, তাদের recognize করে যে কত একটা blessing, that ওরা একটা parent হয়েছে, এটা একটা human being আসছে, ওরা responsible for that human being. আমার একটা ছেলে মাত্র বাচ্চা হয়েছে, she's now 6 weeks old, Rahma. So it's incredible যে এই ছোট্ট একটা human being আসছে দুনিয়াতে। I think they have to have self-belief. I think they have to believe that they can manage and they can do a good job. They have to have an incredible amount of patience. They have to be patient with their child and, with themselves, because, rate ghum nai, office ase, whatever, So, এই জিনিসগুলির জন্য দুইজনের অ্যাডাপ্ট করতে হইব অনেক জিনিস। যখন দেখে যে বাসাটা একদম পারফেক্ট না, ফিটফাট না, whatever, relax, সব সময় তোমার সবকিছু পারফেক্ট হইবে না, you just need to relax and go with the flow sometimes. আর বাচ্চারা as they get older, toddler হয় and start growing older, ওদেরকে টাইম দেওয়াটা, taking them out, not putting them in front of the TV, as I was saying about social things, TV, তারপর ওদেরকে ফোন দেওয়াটা, এই জিনিসটা I really think. Let's just take two things from here. Self-belief, being patient. Yeah, I think those two. Anything to the youngsters? To the youth? To the youth, I think they have to trust in their families. Any concerns, any worries, anything that they have, যে মা বাপের সাথে, ভাই বোনের সাথে, ওরা সবচেয়ে তোমাকে লাভ করে, সবচেয়ে তোমাকে ভালোবাসে হলো তোমার বাপ মারা, তোমার ভাই বোনরা। ওদেরকে you should be able to open up your heart and tell them that আমি এটা নিয়ে worried, ওটা নিয়ে worried, because অনেক বাচ্চারা যে mental health issues যেগুলি আসতেছে, because তারা ফিল করে কাউকে বলতে পারবে না, আর এটা খুব ডেঞ্জারাস। এটা they should, বাপ মাদের ওরকম একটা সম্পর্ক থাকা উচিত with their children, যে বাচ্চারা এনিথিং বলতে পারবে, আর বাপ মারা চিল্লাচিল্লি করবে না ওদের সাথে, আস্তে স্ত্রীভাবে শুনবে, তারপর অ্যাডভাইস দিবে, and guide them properly, and mix with good people. Do not mix with people that are not good, because তুমি যদি surround করো নিজেরে with good people, then তুমি automatically ভালো advice টা পাবে, তুমি automatically going towards the good rather than the bad. Any advice or message to your old children? My own children? Goodness, they don't listen to me anyway, so I don't know. No. Maybe to your husband then. No, I think to my own children, they know my advice. That is that be wary of your ego. Do not let your egos go big. তোমার হাম্বল থাকো, গ্রাউন্ডেড থাকো, যেটা আসছে, যে ভালো আসছে আল্লাহ থেকে, যে খারাপ আসছে আল্লাহ থেকে, সো তুমি say alhamdulillah for what you have, and don't feel that এটা তোমাদের জন্য হয়েছে, তোমার এফর্টস দিছো, কিন্তু সবকিছু হলো আল্লাহ থেকে আসে না। সো I think that, and আমি আরেকটা জিনিস ফিল করি যে very important is মিথ্যা কথা না বলা। even যদি মিথ্যা কথা, সত্যি কথা বলে নিজেরে probably face করে তোমার বাপ মার সাথে, it's better, because তুমি সত্যি কথা বলে তারপরে তোমার বাপ মারা, they will help you to find the solutions, because what happens is একটা লাই থেকে আরেকটা লাই, so এটা could be unhealthy and could be খারাপ। and আমার ছেলে মেয়েকে আমি বলবো যে আমার সাথে আর একটু নাইস বিহেভ করতে। Am I being nice to you? Yes, you are, of course. আর কিছু বলবেন কিনা, আর কিছু বলার আছে কিনা? Did I cover? My goodness, you made me talk a lot. I've finished that glass of water almost. না, আমি ফিল করি যে particularly মহিলাদের, আমি ফিল করি যে মহিলাদের যারা ইউরোপে, ইউকেতে যারা থাকে, তাদের অনেক একটা ইম্পর্টেন্ট দায়িত্ব আছে, বিকজ ইসলামোফোবিয়াটা এত রাইফ, এত নেগেটিভ ইমপ্রেশন আমাদের সম্বন্ধে। তো আমরা মুসলমান মহিলা হিসাবে, বাঙালি মহিলার হিসাবে আমাদের অনেক ডিউটি আছে টু বি রোল মডেলস, সো আমাদের নেইবার হোক, আমাদের স্কুলস হোক, আমাদের অফিস হোক, wherever, just going in public, আমাদের বিহেভিয়ার, আমাদের চিলড্রেনদেরকে এটিকেটটা শেখা, আমাদের মানুষের সাথে ইন্টারাকশনটা, we should be role models, and I think that is something that everyone
can do. And don't think, আমি যখন আমি প্রথম এনভায়রনমেন্টাল লোকদের সাথে মিশতাম, আমি ভাবতাম যে এখানে এটা তো সবাই করে। আমি ভাবি না যে আমি একটা রুমে যাব যেখানে শুধু সাদা মহিলারা, আমি ভাবছি যে অনেক মুসলমানরা না অন্যরা করবে, কিন্তু আমি দেখছি এটা করে না। সো ডোন্ট থিঙ্ক দ্যাট অন্যরা করবে। ইউ নিড টু টেক দ্য দায়িত্ব yourself and just go and try and see. You need to take the দায়িত্ব yourself. Yeah. Thank you very much, Dr. হুসনা, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you. সুপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা দেখছিলেন মনের আয়নায়। যারা দেখছেন এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা সময় কবুল করে নিন। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।